এই কি ছিল তোমার কথা বক্ষ ভৈরা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিছিলা আমার হইবা তুমি আমার হইয়া রইবা সেই তুমি আজ আমার হইলা সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা তুমি কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না এই কি ছিল তোমার কথা বক্ষ ভৈরা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না এই কি ছিল তোমার কথা বক্ষ ভৈরা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা তুমি কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কেদে কয় পাগল হাসানে মারলা বুক বান্ধা পাশানে সেল মারিতে একবার ভাবলা না কেদে কয় পাগল হাসানে মারলা বুক বান্ধা পাশানে সেল মারিতে একবার ভাবলা না তুমি বন্ধু কইয়া আমায় ডাকলা সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা তুমি কথা দিয়া কথা রাখলা সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা বাহ মহুয়া, কি মিষ্টি সুরে আজকে আমাদের অনুষ্ঠানটা আপনি শুরু করলেন। আমরা খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গান। খুবই অসুস্থ। প্রথমে আমি আসলে আমার দর্শকদের কাছে সরি বলে নিতে চাই, কারণ হচ্ছে এই গানটা অনেকের ইমোশন, আমাদের দর্শকদের। তো যখন আসলে আমাদের দর্শকদের ইমোশনে মানে জায়গাটা আমরা একটু আঘাত দিয়ে কথা বলি বা আঘাত দিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের প্রতি তারা মানে একটু মনক্ষুণ্ণ হয়। তো যার কারণে আমি দর্শকদেরকে আগেই সরি বলে নিলাম। আজকে আপনাদের আবেগের গান, ভালোবাসার গান আমি খুব ভালো গাইতে পারিনি। তো হচ্ছে আমি চেষ্টা করেছি আর কি। আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার ঠান্ডায় গলা একদম বসা, হয়তো বা কথা শুনে দর্শক বুঝতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। আমার কাছে পার্সোনালি কেন জানি মনে হয় যে মঞ্চের চেয়ে মহুয়া ঘরে বা খালি গলায় যে গানটা গায় সেটা অনেক বেশি শুনতে ভালো লাগে, কানে একটা স্বস্তি লাগে, যেটা আসলে শিল্পীদের খুব কম শিল্পীর ক্ষেত্রে এটা হয়। সব থেকে বড় কথা এটা আমাদের যখন আমরা কমার্শিয়াল প্রোগ্রাম করি, আসলে বাইরে যখন কনসার্ট হয়, তো ওখানে আসলে আমাদের সব ধরনের গান গাইতে হয়, অনেক ইনস্ট্রুমেন্ট থাকে। তো সব কিছু মিলে ওইখানকার পরিবেশটা একরকম, আর ঘরে যখন আমি একা একা গান করি সেটার পরিবেশ আবার আর এক রকম।
দুইটার দুই রকম সৌন্দর্য আছে। যে গানটা আমার দর্শকের সামনে আমি একদম তারা ওপেন আমার সামনে থাকে, তো তখন আসলে যেভাবে গানগুলো করি ওনারা ওইভাবে আসলে আনন্দ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য তখন গানগুলো করি। তো তখন আসলে অনেক সাউন্ড থাকে, অনেক মিউজিশিয়ানস থাকে, তো তখনকার ব্যাপারগুলো একটু অন্যরকম হয়। আর ঘরে যখন আমি গাই একা একা, তখন আসলে একদম নিজের মতো করে, কোনো সাউন্ড নেই, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, মানে একদম একা একা রিল্যাক্সে যা মনে চাই একটু গেয়ে ফেলি, এই আর কি। তখন হয়তোবা আমি আমার ভিতর থেকে ফিল করে গাইতে পারি বলে আপনারা যারা শুনেন তাদের হয়তোবা আপনারা ওইভাবে শ্রবণ করতে পারেন, এই আর কি। আপনাদের দুজনের ঠিক পরিচয় কবে থেকে, বা কবে থেকে আপনারা একসঙ্গে কাজ করছেন, সেই গল্পটাতে যাব। তার আগে দুজনের একসঙ্গে একটা গান শুনে যাব। আচ্ছা, এখন আমি তো শুরু করেছি, জিসান করুক, আমি ওর সাথে তাল মিলাচ্ছি। তাহলে জিসান শুরু করেন। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আশা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আশা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে। জিসান, আমি একটু আপনাদের দুজনের পরিচয়, বন্ধুত্বের সেই শুরুটা জানতে চাই। এটা শুরুটা হচ্ছে, এটা আমার একটা ছোট মন ভাঙার গল্প ছিল, ওটা নিয়ে আর কি আমি একটা লিরিক্স লিখছিলাম। আমি শুরু থেকে হিপ হপ করতাম, গানে আমি পরে আসছি। তো হিপ হপ র্যাপ সংগুলো যখন করতাম, তো আমি ভালোবাসার র্যাপ সংগুলো খুব হেট করতাম, কিন্তু আর কি র্যাপ মানে স্ল্যাং থাকে, তারপর একটু হাইপার মোডের, তো ওইগুলো করতাম। হঠাৎ করে কেন যেন আমি মন ভাঙার পরে এই জিনিসটা নিয়ে আর কি লিরিক্সটা লিখলাম। তো এটা লেখার পরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ছিল কম্পোজার, তো ওর কাছে আমি লিরিক্সটা শোনালাম, ওর কাছেই আমি আমার পার্সোনাল গানগুলো করতাম আর কি। গানটা আমি আমার ভার্সটা পার্সোনালি চেক দিলাম, তো দেওয়ার পরে কোরাসটা আমি দিতে পারতেছিলাম না, তো আমি র্যাপ করি, আমার খুব ভাঙা ভয়েস, অ্যাগ্রেসিভ ভয়েস দিয়ে আমি র্যাপটা করছি। তো তখন আর কি শাহরুখ আমাকে ওনার সাথে পরিচয় করালো। তো নেক্সট ডেতে ও রেকর্ড দিতে আসছিল, সেখান থেকে আমাদের পরিচয়। তারপর তুমি কিছু বলো।
তারপরে আচ্ছা হ্যাঁ, আমি যেহেতু ফোকটা একটু বেশি করি, মানে একদম দুইজনের প্যাটার্ন আলাদা। মানে ওর যে গানটা, ওই গানটা আসলে একটু অন্যরকম ছিল। তো আমি এখন চর্চা করতে করতে আছে না যে প্র্যাকটিস করলে আসলে একটা ফলাফল পাওয়া যাবে, এখন সব গানই মোটামুটি গাইতে পারি। বাট তখন আসলে অনেকটা দিন আগে, তখন আমি আসলে শুধু ফোকটাই করতাম, সব ধরনের গান গাইতাম না, স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, অনেক আগের কথা। তো আমাকে শোনানোর পর লিরিক্সটা আমার ভালো লাগে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখতে পারি। এই তো ওই গানটার মাধ্যমেই ওর সাথে আমার পরিচয়। এরপর এখন খুব ভালো একটা বন্ধুত্ব আমাদের, এখন আমরা মাঝে মাঝে বসি, আড্ডা দিই। আর ও আবার ফোক গানটা খুব একটা পছন্দ করতো না, এখন দেখি নিজেও ফোক গান করে। এটা আমার অডিয়েন্সদের ভালোবাসা পাওয়ার পর আমি চেষ্টা করি তাদেরকে এটাই দেওয়ার জন্য। তো এটাই আমাদের ভালো লাগার জায়গা, এটা যে যারা আসলে একটা সময় ফোক গান শুনতো না, ফোক মানেই আসলে বাউল গানকে শোনে, বাউল গানের কোনো ভ্যালু নেই, এরকম কিছু পাবলিক ছিল আসলে আমাদের। কিন্তু এখন আমাদের নিউ জেনারেশন যারা, সবাই কিন্তু ফোক গানের খুবই ভক্ত। এবং আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, সব জায়গাতেই কিন্তু শুধু রিকোয়েস্ট আপু ফোক গান, আপু ফোক গান। তো এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগে যে আমাদের জেনারেশন এখন ফোক গানটাকে এত বেশি লাইক করছে, যারা আমরা, কারণ ফোকটা তো আমাদের ঐতিহ্য, আমরা এটা ধরে রাখার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব। আর কি এভাবেই পরিচয় এখন চলছে আর কি, টুকটাক কাজ করছি একসাথে। আপনি বলছিলেন যে আপনার যে শ্রোতারা আছে তারা আপনার কাছে ফোক গান শুনতে চায়, কিন্তু আপনার কেন ফোকের প্রতি ভালোবাসাটা জন্মেছিল? আচ্ছা, আমারটা যদি বলি, একটু সংক্ষেপে বলে দিই। আমার ফ্যামিলির সবাই আসলে গানের সাথে জড়িত। আমার দাদা ভাইয়ের দল ছিল, মানে বাউল সঙ্গীত করতেন তারা। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার বাড়িতে অনেক বড় বড় বাউল শিল্পীরা আসতেন, গান করতেন। আমার বাড়ির সবাই আসলে মোটামুটি গানের সাথে জড়িত। তো আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই দেখতাম যে মানুষ কান্না করতো আর কি। যখন প্রোগ্রামটা হতো, তখন তো আগে ওই মাটিতে সবাই বসে প্রোগ্রাম করতো, মাঝখানে দাঁড়িয়ে একজন গান করতো, আর দেখতাম সবাই কান্না করছে। তো তখন তো আমি বুঝতাম না, আমাকে মাঝে মাঝে একটা দুইটা গান করতে দিত। কিন্তু তখন থেকেই আমি বন্ধুরে কই পাবো সখী গো, তারপর মানে আমাদের শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের গানগুলো গাইতাম। তারপর অনেক উঁচু উঁচু গান আমি গাইতে পারতাম, কেন জানি আমার ভালো লাগতো তখন থেকেই। আমি জানি না এটা পারিবারিক দিক থেকে হলো নাকি আল্লাহ নিজেই চেয়েছেন। আসলে সবাইকে তো সব দিক থেকে আল্লাহ পরিপূর্ণতা দেন না। আমার কণ্ঠে কেন জানি আমার দর্শকরাও ফোক গানটা বেশি ভালোভাবে নিয়েছেন, এবং আমারও গাইতে কেন জানি ভালো লাগে। তো পরিবার থেকেই দেখে আসলে আমার ফোকের প্রতি ভালো লাগাটা তৈরি হয়েছে। আর আমার যেটা মনে হয়, ফোক হচ্ছে মাটি এবং মানুষের গান। আমি আমার ফোক গানের মধ্যে প্রাণ খুঁজে পাই। আপনি বলছিলেন একটু আগে যে ঘরে যখন একা একা গান এত ভালো লাগে কেন, আমি আমার নিজের ভিতরের মানে মানুষটাকে জাগ্রত করে গাইতে পারি, এই আর কি। ভিতরে থাকা কষ্ট, দুঃখ, সুখ সবটা আমি ফোকের মধ্যে খুঁজে পাই। জি সানা, আমরা তো মহুয়ার ফোকের প্রতি ভালো লাগার যে কথা এতক্ষণ শুনছিলাম, কিন্তু এখন তো অবশ্যই আমাদের তার একটা গান শোনা উচিত। তুমি যাইও না, যাইও না বন্ধুরে, দক্ষিণে রে কান্দাইয়া। ও তুমি যাইও না, যাইও না বন্ধুরে, দক্ষিণে রে কান্দাইয়া। আমি পাগলি দিন রজনী, তোমার প্রেমেতে মরিয়া। আমি পাগলি দিন রজনী, তোমার প্রেমেতে মরিয়া। ও তুমি পরাণ পাখি ময়নাটিয়া, ও বন্ধুরে তুমি পরাণ পাখি ময়নাটিয়া। এই অন্তরে ও মনের পিঞ্জরে, এই অন্তরে ও মনের পিঞ্জরে, আমি রাখবো তোমায় আদর দিয়া। দক্ষিণী রে কান্দাইয়া। ও তুমি যাইও না, যাইও না বন্ধুরে, দক্ষিণী রে কান্দাইয়া। ওই আকাশের চাঁদ যদি প্রাণ না দিতে বলো গো,
ওই আকাশে চাঁদ যদি প্রাণ না দিতে বলো গো আনিয়া, আমি এ জীবন বাজি দিয়া ও বন্ধুরে, আমি এ জীবন বাজি দিয়া পেলে তোমাকে, ও শুধু তোমাকে, ও পেলে তোমাকে, শুধু তোমাকে, ওই চাঁদ দিতে পারিব আনিয়া, দক্ষিণী রে কান্দাইয়া, ও তুমি যাইও না বন্ধুরে, দক্ষিণী রে কান্দাইয়া, ও তুমি যাইও না বন্ধুরে, দক্ষিণী রে কান্দাইয়া, ও তুমি যাইও না বন্ধুরে, এই অভাগী কান্দাইয়া। মহুয়া, আপনার গায়কিতে যে মায়া, আর যে মায়ায় আপনি দর্শককে বেঁধেছেন, কেউ আপনাকে ছেড়ে যাবে না আসলে। থ্যাংক তো ইউ। আমি তো জিসান আপনার কাছে জানতে চাই যে যেহেতু গানটাকেই আপনি পেশা হিসেবে নিয়েছেন, গান নিয়ে আপনার ধ্যান জ্ঞান, আসলে গান নিয়ে আপনার ভাবনা কি? আমার এটা পেশার থেকে নেশাটা বেশি, তো পেশা হিসাবে এখন নিয়েছি। যখন দেখলাম, বললাম না আগে হিপ হপ করতাম, র্যাপ করতাম, তো হিপ হপ থেকে বের হওয়ার পরে আমি একটু গিটারটা টাচ করলাম, তো দেখি গিটারে একটা আলাদা নেশা আছে। তারপর ফোক এই গানগুলো আমি করলাম। তো সোশ্যাল মিডিয়াতেও আমি তেমন অ্যাক্টিভ ছিলাম না। গত 1-1.5 বছর আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পেজ খুলে পোস্ট করেছিলাম। তখন দেখলাম আমি অনেক আর কি ভালো রেসপন্স পাওয়া। অনেক বেশি রেসপন্স পাচ্ছি। তো ভালোবাসা পাওয়ার পরে এটাকে আমি একটু ভাবতেছি, ভালোবাসা যেহেতু পাচ্ছি তো সবাইকে আমি একটু দেই। আমি এখনও ভালোবাসা পাচ্ছি, আরও পাওয়া বাকি, সবার দোয়া চাই। এভাবে আর কি গানটাকে পেশা হিসাবে নিয়ে নিই। মহুয়া, আপনার তো আমরা ফোক গান শুনছি নিয়মিত, আপনি নিয়মিত মঞ্চেও পারফর্ম করছেন, কিন্তু আপনার মৌলিক গানগুলো আমরা ঠিক কবে নাগাদ পাবো? আমার মৌলিক গান এই পর্যন্ত প্রায় 40টার কাছাকাছি আমার মৌলিক গান আছে, এবং আমার মৌলিক গান থেকেই আমার মূলত আমার গানের জগতে আসা। আর এখন অনেক কাজের অফার পাচ্ছি এবং অনেক কাজ করছি। তবে রিসেন্টলি আমি, যেহেতু এটা একদম রিসেন্ট শো, রিসেন্টলি যে কাজগুলো আমি করেছি সেটা হচ্ছে আইকে মিউজিক স্টেশনের ব্যানারে আমার বেশ কিছু গান আসছে, এবং গানগুলো আমার নিজের সলো কিছু গান এবং জনপ্রিয় কিছু শিল্পীদের সাথে আমার ডুয়েট গান আসছে। এটা আমার খুবই ভালো লাগার একটা নিউজ। আমি এই প্রথম একটা আজকের সাক্ষাৎকারে বললাম, এর আগে একটাতেও এখনো বলিনি। খুব তাড়াতাড়ি দর্শকরা এই গানগুলো পাবে, তো এই আর কি, অনেক গানে আসবে। আচ্ছা, আমরা তো মহুয়ার নতুন চমকের অপেক্ষায় থাকবো। সেই অপেক্ষা করতে করতে আমরা জিসানের একটা গান শুনে আসি। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাঁদায়, আপন কে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ছাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা।
শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাঁদায়, আপন কে কাঁদায়। আসলে আপন মানুষ কাঁদালে কেমন অনুভূতি হয় সেটা তো আসলে আমরা প্রত্যেকেই জানি বা বুঝি। তো এই যে আপনাদের গান যত শুনছি তত ভালো লাগা কাজ করছে, মনে হচ্ছে যে আরো নতুন গান শুনতে থাকি আপনাদের। তো আপনাদের আমি যদি জানি না দর্শকরা বিরক্ত হচ্ছে কিনা অনেক- আজকের আমি প্রোগ্রামটা দেখে। ও তো আগে সরি বলে নিছে, আমি আরেকবার সরি বলে নিচ্ছি। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। I তারপর hope আমি একটা আমাকে উপর থেকে আমাদেরকে বলে যারা নিচ্ছি। ভালোবাসে তারা বুঝে নেবে যে বুঝে নেবে। আজকে আমাদের অনেক গলার বেশি অবস্থা অসুস্থ। ভালো না। যারা আমাদেরকে ফলো করে তারা তো জানে যে না, ভালোবাসার মানুষরা এইসব ভুল ত্রুটি আসলে বিচার করে না। হ্যাঁ, So তারা আমাদেরকে ভালোবেসে দেখতে যায়। পেলেই খুশি। আমার এমন অনেক দর্শক আছে তারা আসলে বলে যে আপনি লাইভে আসলেই ভালো লাগে, গান গান না গান দেখতেও ভালো লাগে। আমরা তো জিসানের গান শুনলাম, মহুয়া অনেকক্ষণ আমাদের সঙ্গে গল্প করছে কিন্তু আসলে গান শোনাচ্ছে না। আমরা এবার মহুয়ার আসলে একটা আমি গান একটু শুনবো। ফাঁকিবাজি করতে যাচ্ছি। না, আমরা ফাঁকিবাজি করার সুযোগ দিব না, আমরা এবার একটা মহুয়ার গান শুনবো। ওরে আমি জানে বাসি ভালো, ওরে কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। হায়রে চুল কালো কাজল কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। মহুয়া, আপনি আসলে যেটা ভাবছিলেন যে আপনার দর্শকরা আপনার গান কেমন পছন্দ করবে, কিন্তু আপনি যখন গানে ঢুকে যাচ্ছেন তখন কিন্তু আমরা সেই অসুস্থতা দেখতে পাচ্ছি না। কি জানো, এটা আমি জানি না কেন, তারপরেও আমি ভালো মতো গাইতে পারছি না আজকে। আপনারা যেমন ভালোবেসে আমাদেরকে ডেকেছেন যে যাই হোক আমরা আড্ডা দিব, গান আমরা বুঝে নেব, ঠিক সেভাবে আমার দর্শকরাও আজকে বুঝে নেব। মহুয়া, এই যে গানে আপনি এত ব্যস্ত, গান নিয়ে আপনার ধ্যান জ্ঞান, এই গান শেখাটা কিভাবে আপনার? গান শেখাটা আমি আগে গ্রামে থাকতাম, আমার বাড়ি মানিকগঞ্জ গলুরা, আমার গলুরা চরখণ্ড আমার গ্রামের বাড়ি। তো ওখানে আসলে ওভাবে শেখার মতো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আমার মা বাবা সবাই না কেন জানি গান গাইতে পারে। কেউই ওইভাবে প্রফেশনালি গায় না, বাট ওই আমাদের পারিবারিকভাবে হয়ে গেছে। আসলে আল্লাহ আছে না যে কিছু কিছু মানুষকে কিছু দিয়ে দেন আসলে।
আমার বাবার কাছে আমার হাতে খড়ি, এবং আপনি এটা জেনে অবাক হবেন, আমি হারমোনিয়াম বাজানো কারোর কাছে শিখিনি। আমি একাই হারমোনিয়াম বাজাতে পারি, যতটুকু পারি, বাট একাই পারি আসলে, আমি শিখিনি কখনো। তারপরে আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি মানিকগঞ্জ যে শহর, ওখানে আমি আসি। তো আমি মানিকগঞ্জে যখন আসি, প্রত্যেকটা সংগঠন থেকে আমাকে ডাকা হয়, প্রত্যেকটা সংগঠন থেকে আমাকে হেল্প করা হয় আমি যেন ভালো একটা জায়গায় যাই, ভালো একটা জায়গায় গান করতে পারি। তবে আমি ছোটবেলাটা ওরকম অত ভালো করে শিখতে পারিনি, বাবার কাছেই হাতে খড়ি আসলে। আমরা তো দুজনেরই জীবনের গল্প শুনলাম, এবার দুজনের একসঙ্গে একটা গান শুনে আসবো। ইচ্ছে হলে পাই না ছুটে, তোকে ভাবি সারা রাত, কাছে রাখলি না তুই আমাকে, ছেড়ে দিলি আমার জীবন ছিল আমার ঠিকঠাক সোজা পথে, হঠাৎ কেন লাগাইলি মায়া জীবনের মাঝে। ছিলি তো তুই ভালোবাসা শত আশা কইরা লইছিলাম চোখের ভাষাতে, ভালোবাসি তোরে যতখানি প্রতিদান পাইয়া চোখের পানি, প্রতি রাতে তোরে খুঁজি আজ বুঝি যোগ্যতা ছিল কম এই আমার মাঝে। রত্ন ভাইবা করছি যত্ন, দেখছিলাম তোরে নিয়া কত স্বপ্ন, অভিনয় সেরা ছিলি আশাগুলি ভেঙে দিলি এক নিমিষে তুই কাচের মতো। বদলাইছস ইচ্ছা কইরা, বদলাইছি আমি বাধ্য হইয়া, পরিণত নেশা রাস্তার মোড়ে বাইচাছি বেওয়ারিশ লাশ হইয়া। যাবি যা চলে যা, সর্বদা বিধাতা রাখে যেন তোরে হাসি মুখে। সস্তা জন্তুর মতো জীবন আমার স্বার্থপর এই দুনিয়ার মাঝে, সফলতায় একদিন আমার ওয়াইব একা হাতে তালি দিবি তুই চোখের পানি মুইছা, পারবি না চাইলেও ছুঁইতে এই হাত আমি গয়নাতে থাকবো হাত দুইটা বাঁধা। ছলনা মই মনে পড়ে তোরে চলে গেলি বহু দূরে মোরে একা কইরা, ধৈর্য ধৈরা পায় অবজ্ঞ অবহেলা, হাজারো বাক্য লেখি তোর কথা। যুদ্ধ কইরা করি জীবন নিয়ে কল্পনা, ভাগ্যের জয় হয় ভালোবাসা রইব না, রাজরানী তোর স্মৃতি নিয়ে বাইচা থাকবো এই পোলা জীবনে, হোঁচট আর খাইবো না। আমি আর গাইতেই পারলাম না, ধরতেই পারলাম না, এটার পর আর হয় না আসলে। মানে আমরা আসলে বুঝতেছিলাম যে কোনটা নিজের পছন্দের জায়গা, সেটা কিন্তু জিসান যখন হ্যাঁ, আমি শুরু আপনার করলো দিকে আমরা কিন্তু তাকাচ্ছিলাম, হ্যাঁ। দেখছেন? মহুয়া, এই যে এখন যেহেতু আপনি গানে অনেক ব্যস্ত সময় পার করছেন, গানের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছেন, এই প্রজন্মের কাদের কাজ আপনার ভালো লাগে বা কাদের গান আপনি আসলে শোনার ট্রাই করেন বা তাদের কাছ থেকে আসলে কিছুটা শেখার ট্রাই করেন? আচ্ছা, আমি যেহেতু ফোকটা মোটামুটি বেছেই নিয়েছি যে হ্যাঁ ফোক নিয়েই, আর মোটামুটি আমার দর্শকরাও এটা চায়। ফোকের মধ্যে আমি আলাদা করে কারণ আমি বলতে চাই না, তবে আমার ফোকের ভালো যারা গায় আমার দর্শকরা সবাই খুব ভালো করে জানেন, সবাই ভালো গায়। কিন্তু আমি আসলে যখন যার গানটা ভালো লাগে না, যে আমার এই গানটা ভালো লেগেছে, আমি চেষ্টা করি আমার মতো করে আমি নিজে তুলে আমার মতো করে গাইবার জন্য, কারণ যেন তার সুরটাও বিকৃত না করা হয়, যে আমি তার সুরটাও ঠিক রেখেছি এবং আমার যে গায়কী, আমার গায়কী দিয়ে আরেকটু ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু তার মানে এই না যে তার একটা গানই মাত্র ভাইরাল হয়েছে, তাকে কেউ চিনে না, যে তার গানটা আমি গাইবো না, এই ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি সবার গান শুনি, কারণ আমি মনে করি যে একটা ছোট বাচ্চার কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তো এই প্রজন্মের অনেকেই আছে, আসলে আলাদা আলাদা করে কারোর নাম ওইভাবে বলা যায় না, সবাইকে আমি ফলো করি এবং সবার গায়কই ফলো করি। আমার আপুরা যারা আছেন, আমার 2 দিনেরও যারা সিনিয়র, তাদেরকেও আমি ফলো করি, তাদের গায়কই ফলো করি, এরপর নিজেরটা দিয়ে ফুটিয়ে তোলার ট্রাই করি। আপনি ভাইরাল প্রসঙ্গে বলছিলেন, আপনার কাছে আসলে ভাইরাল বিষয়টা কেমন? ভাইরাল হচ্ছে এরকম জিনিস যেটা 7 দিন থাকবে, পরবর্তীতে শেষ হয়ে যাবে। আমি ভাইরাল হতে চাই না। কেন হতে চান না? এই প্রজন্মে সবাই তো চায় ভাইরাল হতে। আমি চাই আমার 2টা গান থাকবে, যে গানটা মহুয়া মুনা মরে গেছে, নেই, মহুয়া মুনা শেষ, কিন্তু তার এই যে 2টা গান, এই গানটা মানুষের মুখে মুখে থাকবে, মানুষের হৃদয়ে থাকবে। আমাদের যারা সাধকরা ছিলেন, কবিরা ছিলেন, তারা তো অনেক আগেই চলে গেছেন, কিন্তু তাদের গান আমরা গেয়ে গেয়ে আজকে জীবন কাটাচ্ছি। ঠিক সেরকমভাবে আমিও তাদের কাতারে নিজের নামটা লেখাতে চাই, যে আমি ভাইরাল না, কিন্তু এখনকার যুগটাই হয়ে গেছে আসলে সবাই ভাইরাল হতে চায়। আমিও চাই আমি ট্রেন্ডিংয়ে থাকবো, অবশ্যই এটা কেন চাইবো না, আমি এত কষ্ট করে গান করছি, ট্রেন্ডিংয়ে থাকবো না, কষ্টটা করছি কেন তাহলে? অবশ্যই চাই, কিন্তু ভাইরালের পাশাপাশি আমার 2টা গান আমার জীবনে থাকুক, যে গানটা মহুয়া মুনাকে বাঁচিয়ে রাখবে দর্শকদের মাঝে। আমরা এখন ঠিক এমন একটা গান শুনতে চাই যে আমাদের পুরো আয়োজনটা এই একটা গান দিয়ে যাতে আমাদের মনে রাখতে পারে, সেটা শুনতে শুনতে আমরা আজকে বাড়ি যাব।
কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। ও কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। শীতের রাতে গায়ে কোকিল বসন্তের গান, এমন হইলে কেমন কইরা বাঁধা রাখি প্রাণ। শীতের রাতে গায়ে